দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রধান বিচারপতির এজলাস কক্ষ থেকে। আজকে সংস্কারের পর প্রথমবারের মতো উদ্বোধন হচ্ছে কিন্তু এই এজলাস কক্ষ, এবং সেখানকার যে কার্যক্রম, সে কার্যক্রম শুরুর আগে আজকে উদ্বোধন করার পরে সেই এজলাস কক্ষ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি, আব্দুল্লাহ জুবায়ের। এজলাস কক্ষটি কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের যে মূল ভবন, সেই মূল ভবনে প্রধান বিচারপতির এজলাস কক্ষ, এবং এটি কিন্তু মূল ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি সহ অন্যান্য যে দায়িত্বরত যারা রয়েছেন তারাও কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং এর আগে কখনোই কিন্তু আসলে প্রধান বিচারপতির এজলাস কক্ষ থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করা যায়নি, কিংবা ক্যামেরা থেকে দেখানো সম্ভব হয়নি। আজকে কিন্তু সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রধান বিচারপতি কিন্তু এই মুহূর্তে তিনি তার আসন গ্রহণ করেছেন, এবং যেভাবে আসলে কার্যক্রমটি হয়ে থাকে সেটি এখন একটি কার্যক্রম হওয়ার মাধ্যমে, অর্থাৎ বিচার কার্যক্রম যেভাবে হয়ে থাকে সেটি একটি আজকে কিন্তু এখানে দৃশ্যমান হবে। এবং আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম থেকে শুরু করে আইনজীবী যারা রয়েছেন তারাও বেশ উচ্ছ্বসিত। আজকে এজলাস কক্ষে সরাসরি বিচার কার্যে আজকে কিন্তু দেখানো হচ্ছে, এবং আজকের এই উদ্বোধন হলো কিন্তু এই এজলাস কক্ষটির। নানামাত্রিক সংস্কার আধুনিকরণ কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগের বিচারপতিগণের সমন্বয়ে গঠিত সিরিমোনিয়াল বেঞ্চ এ উপস্থিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ, সাবেক প্রধান বিচারপতি মহোদয়গণ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জনাব এ মাহবুবুল খোকন, সম্পাদক জনাব শাহ মুজিবুল হক, সাবেক সভাপতি, সাবেক সম্পাদক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীগণ সহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিজ্ঞ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মহোদয়গণ, সাবেক অ্যাটর্নি জেনারেল মহোদয়গণ, বিজ্ঞ বিচারিক কর্মকর্তা এবং আইন কর্মকর্তাগণ, সচিব, আইন মন্ত্রণালয়। দর্শক, কিছুক্ষণের মধ্যে কিন্তু এজলাসের কার্যক্রম শুরু হবে, সেটি আমরা আবারও আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবাইকে জানাই শুভেচ্ছা, এবং সাবেক বিচারপতি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি জানাই শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সাধক বরণকারী সকল সদস্যদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধে নির্যাতিত মা বোনদের, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ আইনজীবীদের। শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মরহুম প্রাজ্ঞ বিচারকদের, যাদের প্রজ্ঞাপন রায়ে বাংলাদেশের বিচার বিভাগ সমৃদ্ধ হয়েছে। স্মরণ করছি মরহুম বিজ্ঞ আইনজীবীদের, যারা আমাদের দেখিয়েছেন আলোর দিশা। মাননীয় প্রধান বিচারপতি, সাবেক এবং বর্তমান বিচারপতিদের
জন্য কিন্তু আসন সংখ্যা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 এক এক করে 6 জন বিচারপতি কিন্তু রয়েছেন বর্তমান এবং সাবেক বিচারপতিদের আসনের ব্যবস্থা করা হয়েছে এখানে। এভাবে এই উপমহাদেশের সুপ্রিম কোর্টের সূচনা সনদের মাধ্যমে স্যার এলিজা ইমপে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। রাজা নন্দ কুমারের সেই বিখ্যাত ও বিতর্কিত মামলার বিচার ওই আদালতে হয়েছিল। 1775 সালের 15 জুন মধ্যরাত পর্যন্ত শুনানি গ্রহণ করে 16 জুন ভোরে প্রধান বিচারপতি ইমপে রাজা নন্দ কুমারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন। পরবর্তীতে 1861 সালে ভারতীয় হাইকোর্ট অ্যাক্টের আওতায় সনদের মাধ্যমে 1865 সালের 2 জুলাই কলকাতা হাইকোর্টে কাজ শুরু হয়। এটি আইনের ক্ষমতা বলে বম্বে মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। আর পাকিস্তান সৃষ্টির পর 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইনের অধীনে হাইকোর্ট অফ বেঙ্গল অর্ডার 1947 জারি করা হয় এবং এর অধীনে ঢাকা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এবং প্রথম হাইকোর্টটি আমাদের যারা পুরনো হাইকোর্ট হিসেবে পরিচিত সেখানে হাইকোর্টটি বসে। 1963 সালে 6 ডিসেম্বর ঢাকা হাইকোর্ট ভবনে ভিত্তিপত্র স্থাপন করেন তৎকালীন প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরী। 1968 সালের 24 জুন সেই ভবন উদ্বোধনের পর হাইকোর্টের কার্যক্রম শুরু হয়। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত হওয়ার পর 1972 সালে আমাদের এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। মাননীয় প্রধান বিচারপতি, আজ এখানে আমি উপস্থিত হয়ে অভিভূত হচ্ছি। আজকের এই দিনটিকে আমি একটি কারণ ঐতিহাসিক বলতে চাই, কারণ আজকের এই দিনে আমাদের সাবেক মাননীয় প্রধান বিচারপতি মহোদয়গণ এবং সাবেক মাননীয় বিচারপতি মহোদয়গণ তাদের পূর্বস্থান অর্থাৎ যেখান থেকে তারা আইনজীবী হিসেবে তাদের জীবন শুরু করেছিলেন সেখানে পুনরায় বসছেন। সেটা আমাদের কাছে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন মনে হচ্ছে। আইনজীবী হিসেবে পথ চলার প্রারম্ভিক সময়ে আমি যে সকল মহান বিচারপতিদের দূর থেকে দেখেছিলাম, যাদের প্রজ্ঞা দক্ষতা থেকে আইন পেশার প্রতি আমাদের আগ্রহ গভীরতর হয়েছিল, তাদের অনেকেই আজ আমাদের সঙ্গে এই আদালতে উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন বাংলাদেশ সাবেক প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি মহোদয়গণ। এখানে শারীরিক কারণে অনেক মাননীয় প্রধান বিচারপতি উপস্থিত থাকতে পারেননি। তাদের মধ্যে অন্যতম বিচারপতি জনাব এটিএম আফজাল ও বিচারপতি জনাব এবিএম খায়রুল হক। আমাদের বরণীয় স্মরণীয় বিচারপতিগণের রায়ে বাংলাদেশের বিচারাঙ্গন হয়েছে সমৃদ্ধ। মহান বিচারপতিদের সেসব বিশ্লেষণধর্মী জ্ঞানগর্ভ রায় আইনের জগতে আলোকবর্তিকা হয়ে আছে এবং যা আপনাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে। আমি পেশাগত জীবনের শুরুতে যেসব সিনিয়র আইনজীবীদের বিস্তৃত আইনের বিশ্লেষণ থেকে মুগ্ধ হতাম, তাদের মধ্য থেকে অন্যতম হিসাব শ্রদ্ধা করে স্মরণ করছি প্রয়াত সিনিয়র আইনজীবী জনাব সবিতা রঞ্জন পাল, এমএস খন্দকার আসরারুল হোসেন, খন্দকার মাহবুদ্দিন আহমেদ, সৈয়দ ইশতিয়াক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল হক, সিরাজুল হক, এম এ মালেক, মোহাম্মদ নুরুল্লাহ, শওকত আলী খান, রফিকুল হক, ডক্টর এম জহির, মাহবুব আলম, আব্দুল বাসিত মজুমদার ও অজয় ফারুক সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীদের। মাননীয় প্রধান বিচারপতি, 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্ত সংগ্রামের মাধ্যমে পাকিস্তানিদের শোষণের যাত্রাকল থেকে মুক্ত হয় বাংলাদেশ রাষ্ট্রের অদ্ভুত কলম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য জীবনের দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন। তিনি কারাবন্দী থাকাকালীন বাংলাদেশ বিচার ব্যবস্থাকে খুব নিকট থেকে দেখেছেন। আর তাই তো মানুষের অধিকার রক্ষার জন্য তিনি ছিলেন সদা সোচ্চার। মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের 1 বছরের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে নির্বাচিত প্রতিনিধিগণ সংবিধানের খসড়া প্রস্তুত করেন। 1972 4 নভেম্বর খসড়া সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় ও পাশ হয় ও একই বছরের 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। মাননীয় বিচারপতি মহোদয়গণ, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশের এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত আছে। বঙ্গবন্ধুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর অধীনে 1972 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু 1972 সালের 18 ডিসেম্বর আমাদের এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর স্মারক সৌধ স্মৃতি চিরঞ্জীব যেখানে নির্মিত হয়েছে সেই স্থানে দাঁড়িয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধন করে। সেদিন ভাষণে প্রতিফলিত হয়েছিল বিচার বিভাগ ও আইনের শাসনের প্রতি বঙ্গবন্ধুর কৃত্রিম ভালোবাসা। বঙ্গবন্ধু সেদিনের সেই ভাষণে এ প্রসঙ্গে বলেছিলেন, আইনের শাসনে আমরা বিশ্বাস করি
এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমরা অনেক সংগ্রাম করেছি এবং এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেজন্যই শাসন তাদের দিয়েছিলাম। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আপনারা আইনের শাসন পরিচালনা করবেন। মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সংবিধানের কয়েকটি মৌলিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। সংবিধান সেই মৌলিক কাঠামো মানার তাগিদ দিয়ে বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, আইনের শাসন করতে হলে আমাদের শাসনদের মধ্যে যে মৌলিক জিনিস রয়েছে সেটাকে মেনে নিয়েই করতে হবে বলে বিশ্বাস করি। আমি আইনজীবী নই, আপনারা আইনজীবী, আপনারা বুদ্ধিজীবী, আপনারা ভালো বুঝেন। আমি আইনজীবী কোনোদিন হতে পারি নাই, তবে আসামি ও সৌভাগ্য আমার যথেষ্ট হয়েছে জীবনে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এসব শাসন যাতে উপযুক্ত ব্যবহার করে সেদিকে আপনার নজর রাখবেন। আইনের শাসন এদেশে হবে এবং শাসন যে হয়েছে আমরা চেষ্টা করবো, সকলে মিলে চেষ্টা করবো যাতে এটা যে আদর্শ দেওয়া হয়েছে আদর্শকে রক্ষা করা, এবং এখানে সুপ্রিম কোর্টে অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের সে যে সাহায্য সহযোগিতা প্রয়োজন আপনারা সেটা পাবেন। মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি প্রসঙ্গে তার ভাষণে বলেছিলেন, আইনের মধ্যে যদি গোলমাল হয় সেখানে আপনাদের সংশোধন করার ক্ষমতা রয়েছে। মনে করবেন তাতে পরিপূর্ণিত হচ্ছে না, আপনাদের ক্ষমতা রয়েছে নতুন আইন পাশ করা। এমন আইন পাশ করা উচিত হবে না দেশের মধ্যে রেশারেশি সৃষ্টি হয়। বিচার বিভাগের স্বাধীনতার প্রত্যাশা ছিলেন বঙ্গবন্ধু। সুপ্রিম কোর্টের উদ্বোধনের ভাষণে বিচারপতিদের উদ্দেশ্যে জাতির পিতা বলেছিলেন, আমরা এটা বিশ্বাস করি যে জুডিশিয়ারি সেপারেট হবে এক্সিকিউটিভ থেকে, আপনাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। মাননীয় প্রধান বিচারপতি, বঙ্গবন্ধু সেদিন বক্তব্যে শেষ করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে দেশের মানুষের যেন সুবিচার পায় সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেছিলেন, কোর্ট এত বিপদ আপদ, এত অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে শাসনতন্ত্র দিয়েছি, এত তাড়াতাড়ি এজন্য দিয়েছি যে আইনের শাসন বিশ্বাস করি এবং সেই জন্য শাসনতন্ত্র দেওয়া হয়েছে। আশা করি আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের স্বাতন্ত্র হচ্ছে যার জন্য বহু রক্ত গেছে সে দেশে আজ আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে যার কাছে মানুষের বিচার আশা করে। মাননীয় প্রধান বিচারপতি, বঙ্গবন্ধু দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা সুন্দর স্বপ্ন প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সেই স্বপ্ন নস্যাৎ করার জন্য 1977 সালে 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই নির্মম হত্যাকাণ্ডের বিচারের পত্র দেশ জারি করে রুদ্ধ করা হয়েছিল। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট শাহরিয়ার রশিদ খান ভার্সাস বাংলাদেশ, যেটা 1949 ডিএলআর 133 পাতায় লিপিবদ্ধ আছে, রায় ইন্ডিভিজুয়াল দেশকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে রায় প্রদান করেন। পরে বঙ্গবন্ধু হত্যার বিচারের বাধা দূর হয়। আমাদের সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু হত্যা মামলা তুরন্ত বিচার শেষে হত্যাকারীদের অনেকের ফাঁসি কার্যকর হয়। মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর অর্ধশতাব্দীর সময় আমাদের মত পরিক্রমায় সাংবিধানিক বিষয় সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে যুগান্তকারী রায় প্রদান করা হয়েছে, রায় প্রদান করে বাংলাদেশের বিচার বিভাগকে সমৃদ্ধ করেছে। এসব মামলার মধ্যে অন্যতম হল আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, যা 41 ডিএলআর আপিল বিভাগ 165 পৃষ্ঠায় রয়েছে, যা সংবিধানের 8ম সংশোধনী মামলা বলে সমধিক পরিচিত। এই মামলায় সুপ্রিম কোর্ট scope of extend and amending power, doctrine of basic structure, unitary character of state এর উপর বিস্তারিত আলোচনা করে সংবিধানের 8ম সংশোধনী একটি অংশ বাতিল ঘোষণা করেন। সংবিধানের 5ম সংশোধনী মামলা, যা খন্দকার দেলোয়ার হোসেন ভার্সেস ইতালিয়ান মার্বেল ওয়ার্কস 1962 ডিএলআর অ্যাপ্লিকেশন পেজ 298 রয়েছে। সুপ্রিম কোর্ট সামরিক শাসনের ক্ষমতা গ্রহণ, সংবিধান স্থগিত পরিবর্তনকে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাভেঞ্চার হিসেবে অবৈধ আখ্যা দিয়ে অবৈধ ঘোষণা করেছেন। যেখানে একটা ছোট আমি কোট করছি, আওয়ার টোটাল ডিসএপ্রুভাল অফ মার্শাল ল and the suspension of the constitution for any part thereof in any form. The perpetrators of such illegalities should also be suitably punished and condemned, so that in future no adversaries, no usurper would dare to defy the people, their constitution, their government established by them with their consent. পরবর্তীকালে জানা গেছে এরশাদের সামরিক শাসনের বৈধতা দিয়ে জারিত সংবিধানের 7ম সংশোধনীকে বাংলাদেশ মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী হিসেবে বাতিল ঘোষণা করেন। আমাদের সুপ্রিম কোর্ট মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস মাজহার হোসেন মামলায় বাংলাদেশের বিচার বিভাগের ত্রুটিকরণের রায় প্রদান করেন। রায় জুডিশিয়াল সার্ভিস কে সিভিল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভিস থেকে আলাদা ঘোষণা করা হয়। এই রায়ে বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের অন্যতম পিলার হিসেবে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন, the independence of judiciary as affirmed and declared by Article 94, Article 4 and Article 116A is one of the basic pillars of the Constitution and cannot be demolished, withheld, down, curtailed or
diminished in any manner whatsoever except under the existing provisions of the Constitution. মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সমূহ সকল নাগরিকের সমান অধিকার, কিন্তু গরিব অসহায় অনেক মানুষের এসব অধিকার বলবৎ করার জন্য আইন আদালতে আশ্রয় লাভের সুযোগ পায় না। সেই সকল অধিকার বঞ্চিত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পক্ষে তাদের অধিকার সুরক্ষার জন্য কোন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মী বা উপযুক্ত ব্যক্তির মামলা দায়েরের সুযোগ ছিল না। কিন্তু ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ মামলায় আপনারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধান 102 অনুচ্ছেদের পার্সোনাল এর পরিধি বিস্তৃত করেছেন। Public wrong, public injury বা invasion of the fundamental rights of any indefinite number of people এর পক্ষে যে কোনো ব্যক্তি অথবা সংগঠন সংক্ষিপ্ত ব্যক্তি হিসেবে সংবিধানের 102 অনুচ্ছেদের আলোকে প্রতিকার চাইতে পারবেন। এভাবে সুপ্রিম কোর্ট জনস্বার্থ মামলা দায়েরের এক নতুন দিগন্তের সূচনা করেন, ফলে বঞ্চিত অসহায় মানুষের আইনের আশ্রয় লাভের পথ উন্মোচিত হয়। ধর্মভীরু সর্বশিক্ষিত সহজ সরল মানুষদের উপর মধ্যযুগীয় কায়দায় ফতোয়া দিয়ে শান্তি প্রদানে এদেশে একটি ব্যাধিতে পরিণত হয়েছিল। তাই এই বছর বাংলাদেশ মামলায় সুপ্রিম কোর্টের সালিসের মাধ্যমে দেওয়ার তথাকথিত ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায় আদালত ফতোয়া নামে কাউকে কোনো শারীরিক অথবা মানসিক শাস্তি প্রদান করা যাবে না। কোনো ব্যক্তির অধিকার সুনাম বা মর্যাদা ক্ষুণ্ণ করে কেউ কোনো ফতোয়া জারি করতে পারবেন না। মাননীয় প্রধান বিচারপতি, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ স্পেশাল ইস্যুতে দুই পদে রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট নদীকে আইনি ব্যক্তি হিসেবে আইনি সত্তা নদীভুক্ত সত্তা ঘোষণা করেন। বাংলাদেশ সকল নদ নদীকেও আদালত ঠিকই মুক্ততা প্রদান করেন। এর আগে আমাদের আদালত হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বাংলায় ঢাকার চারপাশের অবস্থিত বুড়িগঙ্গা, ফোরাত, বালু নদী রক্ষা যুগান্ত করে রায় প্রদান করেন। হাইকোর্টে রিট আবেদন করে কন্টিনিউইং ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করে রিট আবেদনকে কন্টিনিউইং ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করেন, যাতে নদী রক্ষা যে কোনো সময় আদালত আবেদন করা যায়। এভাবে আমাদের বিচার বিভাগ পরিবেশ নদী রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখছেন। মাননীয় প্রধান বিচারপতি, বা আমাদের সর্বোচ্চ আদালতে এগুলো আরো অনেক মামলার সংবিধান সমস্ত করে যুগান্তকারী রায় প্রদান করার মধ্যে হলো বাংলাদেশ ভার্সেস ইংলিশের মার্চ 27 BLD ADP 79 এই মামলায় আপিল বিভাগ বলেছিলেন consultation with the primacy of his opinion is an integral part of the independence of the judiciary, which is ingrained in the very concept of the independence of the judiciary and embodied in the principle of the rule of law. সোয়াপুরিন প্রজেক্ট ভার্সেস বাংলাদেশ PLC মামলায় রেজিডিউন্ট এক্সপেকটেশন বিষয়ে আমাদের আদালত রায় প্রদান করে। পরবর্তীতে বাংলাদেশ নুরুল ইসলাম জেলার অ্যাকাডেমিশন পেজ অনেক মামলায় এই বিষয়ে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছেন। এছাড়া আমাদের মহানগরীর যেসব ভিন্ন রাজাকার আলবদর আলসামস যুদ্ধ অপরাধীরা মানবতাবিরোধী অপরাধ করেছিলেন, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বিচারে তাদের অনেকের সর্বোচ্চ দণ্ড দেওয়া হয়েছিল। সেসব দণ্ডের বিরুদ্ধে করা আপিলে আমাদের আদালত আইনের বিভিন্ন ব্যাখ্যা প্রদান করে নিষ্পত্তি করেছেন, যার ফলে তাদের দণ্ড প্রদান সহজ হয়েছে। এছাড়া আমাদের সুপ্রিম কোর্ট শেখ আব্দুল সবুর ভার্সেস রিটার্নিং অফিসার মামলায় আইনের চোখে সমতা এবং ন্যায়পরতার উপর মাইলফলক রায় প্রদান করেন। আব্দুল লতিফ মির্জা ভার্সেস বাংলাদেশ 31 DLR মামলায় সুপ্রিম কোর্ট বিবর্তনমূলক আটকাদেশের বিরুদ্ধে রায় প্রদান করে সংবিধানের প্রদত্ত মানুষের মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করেছেন। বিচারপতি ডিসি ভট্টাচার্য এমডি শাহ বাংলাদেশ মামলায় সংবিধান শীর্ষক বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, the Constitution being the sovereign expression of the will of the people is the supreme law of the republic, and all powers of the republic as their exercise shall be effectively only under and by the authority of the Constitution. This is a basic concept on which the modern state has been built up. মাননীয় প্রধান বিচারপতি, মামলা জোটে আমাদের বিচার বিভাগ ভারাক্রান্ত, এ থেকে পরিত্রাণের জন্য উপায় বের করা প্রয়োজন এবং এর লক্ষ্যে কার্যকরী কৌশলগত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। মাননীয় প্রধান বিচারপতি, ইতিমধ্যে আপনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা দেখতে পাই সাতদেশ সমূহের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি নিয়ে আপনি কনফারেন্সের আয়োজন করেছেন। বিচার বিভাগের জন্য আপনি বিচার বিভাগের জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছেন। একটি কার্যকর বাস্তবায়ন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যাতে আমরা এই মামলা হাত থেকে পাই।